তো আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস শুরু। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 9। আচ্ছা, আমরা 2টা ক্লাস করব জাভাস্ক্রিপ্টের উপরে। তো একটু টপিকগুলা বেশি টপিক আপনাদেরকে, তো এখানে আমরা অ্যাডভান্স কোনো টপিক নিয়ে আসলে ডিসকাশন করার চান্স পাবো না, আর আমাদের ওইটার দরকারও নাই। আমরা জাস্ট বেসিক যতটুকু আমাদের হচ্ছে জানার দরকার আর কি, যে এইটুকু জানলে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলতে পারবো যে না আমরা এটা শিখছি বা আমরা এটা সম্পর্কে জানি। আমরা জাস্ট অতটুকুই শিখবো, কারণ আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব এই কোর্সের সেকেন্ড পার্টে, তো আমাদের ওইখানে জাভাস্ক্রিপ্ট এত বেশি দরকার নাই বা খুব দরকার নাই বললেই চলে। তো সেই জন্য আমরা ওই রকমভাবে হচ্ছে শিখবো না। বাট যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা শুধুমাত্র ওয়েব যারা কাজ করে তাদের জন্যই না, যারা হচ্ছে সিএসসিতে ক্যারিয়ার করে বা হচ্ছে সিএসসির যে সাবজেক্টগুলো থাকে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চায় বা ক্যারিয়ার করতে চায়, তাদের মোটামুটি সবারই জাভাস্ক্রিপ্টের আশেপাশে থাকা লাগে বা জাভাস্ক্রিপ্টের আশেপাশে জাভাস্ক্রিপ্টের কোনো নির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক বা হচ্ছে কোনো লাইব্রেরি এগুলো সম্পর্কে জানা লাগেই, মাস্ট বি। তো এই কারণে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার কারণে এটা আমরা হচ্ছে কিছু বেসিক দেখব অ্যান্ড শিখব। তো এর পাশাপাশি আরও যেটা ইম্পর্টেন্ট, যে যেই টার্মসগুলো আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করব বা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে ব্যবহার করব, তো অন্যান্য যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে 90% ক্ষেত্রে সেম টার্মসগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ব্যবহার করা হয়। এখন হয়তো বা সিনটেক্সগুলো একটু ডিফারেন্স থাকে, যেমন আপনি এইখানে লেট দেওয়া ডিসক্রাইব করেন, ওইখানে আপনি var দেওয়া ডিসক্রাইব করতেছেন, কিন্তু যেই কাজগুলা বা হচ্ছে আমরা ভ্যারিয়েবল দিয়ে কী করি বা এই যে বেসিক যেই আন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে টপিকটা, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই সেম। তো যার কারণে আমরা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই কয়েকটা ভিডিও যদি মানে ক্লাস যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও কিছুটা হেল্প পাবো বা বেসিকগুলো নিয়ে আপনাদের স্ট্রাগল করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, এটা HTML CSS এর সাথে কানেক্টেড বলতে আপনি HTML CSS দেওয়া হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার আর ডিজাইন করেন। এখন এই ওয়েবসাইটটাকে আপনি যদি ফাংশনাল করতে চান, সেই ক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্ট মাস্ট বি দরকার। ফাংশনাল বলতে ধরেন আপনি HTML দিয়ে একটা বাটনের স্ট্রাকচার ডিজাইন করছেন, CSS দিয়ে ওই বাটনটাকে খুব সুন্দর করে ডিজাইন করছেন। এখন আপনি ওই বাটনটাতে ক্লিক করলে কোনো পেজে নিতেছে না বা কোনো কাজ হইতেছে না, তাহলে তো আর ওই বাটনটা দিয়ে কোনো লাভ নেই। এখন ওই বাটনটারে ক্লিক করার পরে আপনি কোনো একটা পেজ ওপেন করা বা হচ্ছে কোনো একটা ফাংশন কাজ করানোর জন্য আপনার ওই জাভাস্ক্রিপ্টের দরকার হবে। আচ্ছা, তো এখন এখানে আমরা যদি একটু জাভাস্ক্রিপ্টের ডেসক্রিপশন দেখি বা জাভাস্ক্রিপ্টকে কী বলে সেটা যদি একটু দেখি, এখানে বলা হয়েছে যে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ডের মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা জাভাস্ক্রিপ্ট হচ্ছে হলো ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এইটারে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? এই জায়গায় তো আমাদের জাভা আছে, তারপরে হচ্ছে হলো পাইথন আছে, পার্ল আছে, রুবি আছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে। তো এইটা যদি আমরা দেখি যে জাভা শুধুমাত্র অ্যান্ড্রয়েড বা এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করে, পাইথন ব্যাকএন্ডের জন্য বলেন বা ডাটা অ্যানালাইসিস এই টাইপের হায়ার এন্ডের কাজের জন্য বলেন, কিন্তু এইগুলা শুধুমাত্র একটা স্পেসিফিক পারপাসে ইউজ করা হয়। এখন আপনি যদি জাভাস্ক্রিপ্টের কথা বলেন, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট, যেটা ওয়েব ডিজাইনের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ইউজ করি। এরপরে রিয়াক্টের একটা ফ্রেমওয়ার্ক আছে, রিয়াক্ট হচ্ছে হলো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এখন লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্স বোঝানোর আপনাদের ওই রকম দরকার নাই, জাস্ট এটা একটা এমন যে এই কিছু কোড বা কিছু স্ট্যাটিক একটা কোডের বলেন যে কি ফাইল, সেটার আমরা রিয়াক্ট বলি। তো রিয়াক্টের আবার কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন লাইব্রেরির কিছু আছে রেস্ট্রিকশন আছে, যেমন লাইব্রেরি আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না। তো এই লাইব্রেরিটারে আরও ইজিলি ইউজ করার জন্য কিছু কোড স্নিপেট বা কোড সিনটেক্স ইউজ করি। যেমন আপনারা VS কোডে যখন লিখেন, আপনারা HTML এর পুরো স্ট্রাকচারটা আনার জন্য কি করেন? একটা হচ্ছে হলো HTML লিখে ইন্টার দেন, তারপরে পুরো স্ট্রাকচারটা অটোমেটিকলি চলে আসে। কিন্তু এইটা যদি আমরা নোটপ্যাডে করতে চাই, তখন আমাদের কি করতে হয়?
তখন এই পুরাটা হাতে নিজের লেখা লাগে, ওপেনিং ট্যাগ নিজের লেখা লাগে, ক্লোজিং ট্যাগ নিজের লেখা লাগে। তারপরে এইখানে আমরা যখন এইচ1 লিখি, ইন্টার দিলে আমাদের ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ দুইটা একসাথে চলে আসে, আমাদের ব্র্যাকেট ইউজ করা লাগে না। কিন্তু সেম কাজটা আপনি যদি নোটপ্যাডে বা নোটপ্যাড প্লাস প্লাসে করেন, সেই ক্ষেত্রে আপনার এগুলো হচ্ছে নিজের হাতে করতে হয়। তো এইখানে এই যে HTML লিখে আমরা এন্টার করতেছি বা এইচ1 বা কোড ট্যাব আমাদের যে ট্যাগগুলো বা এলিমেন্টগুলো এগুলো লিখে যে আমরা এন্টার করার পর যে আসতেছে, এই লেখাটা হচ্ছে হলো স্নিপেট। এখানে পুরা যে এইচ1 ট্যাগটা এটা হচ্ছে হলো আমরা রিঅ্যাক্ট ধরতে পারি, আর যেই এইচ1টা লিখে আমরা এন্টার দিলে আমাদের রিঅ্যাক্ট কোডটা আসতেছে, এটা হচ্ছে হলো আমাদের নেক্সট.js। তো এইরকমই হচ্ছে হলো ফ্রেমওয়ার্ক লাইব্রেরি থেকে একটা ফ্রেমওয়ার্ক আসে যেটা আমরা ব্যবহার করে আরও ইজিলি রিঅ্যাক্ট কোডগুলা লিখতে পারি। তো এইটা হচ্ছে হলো আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। এরপরে আমরা যদি React.js আছে, এখন আরেকটা আছে হলো আমাদের রিঅ্যাক্ট নেটিভ, যেটা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি, আবার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টেও আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। এখন আপনি ওয়েব যখন ডিজাইন করেন, আবার একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেমন facebook.com, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটার একটা অ্যাপ্লিকেশনও আছে আবার ওয়েবসাইটও আছে। ইউটিউব, তো ইউটিউবের আবার একটা অ্যাপ্লিকেশনও আছে আবার একটা ওয়েবসাইটও আছে। তো এইরকম যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলা বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশনগুলা, এইগুলার জন্য এগুলা কিন্তু রিঅ্যাক্ট মানে নর্মাল আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেটা চলে, আইফোনও সেম অ্যাপ্লিকেশনই চলে, এটার জন্য আলাদা কোনো iOS ভার্সন কিন্তু নাই। তো আপনি দেখবেন যে ইউটিউবের কিন্তু কোনো iOS ভার্সন হয় না, ফেসবুকের কিন্তু কোনো iOS ভার্সন নেই, সেম। তো এইগুলা সেম কারণ হচ্ছে এইগুলাতে আমরা রিঅ্যাক্ট নেটিভ ইউজ করি, যার কারণে যেই ওয়েবসাইটের জন্য যে কোডগুলো আমরা লিখি ওই কোডটা আমরা অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে পারি অ্যান্ড ইজিলি দুইটাতেই আমরা ইউজ করতে পারি। তো এই কারণে জাভাস্ক্রিপ্টকে বলা হয় মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়াও ধরেন যে আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যান, যেমন উইন্ডোজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, তখন আপনার XML সম্পর্কে জানতে হবে। এখন XML যখন ইউজ করি, XML HTML এর একটা ভার্সন, যেটা আমরা হচ্ছে হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। তো XML যখন আপনারা ইউজ করেন, তো XML আপনারা ব্যাকএন্ডের সাথে কানেক্ট করতে তখনও জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, আমার ঠিক নামটা মনে নেই, তো ওইটা আমরা মানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। তো এই কারণে, কারণ এখন দেখেন এখানে নর্মালি আমরা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বললাম একটু আগে, যে পাইথন বা হচ্ছে হলো জাভা, তো এই দুইটা কিন্তু একটা স্পেসিফিক রিজনে ইউজ করি, যেমন এন্টারপ্রাইজ বা বড় বড় সফটওয়্যারের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অথবা হচ্ছে হলো এখানে পাইথন ব্যবহার করি আমরা ওয়েবের ব্যাকএন্ডে, অথবা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম বা এই টাইপের, বা হচ্ছে ধরেন সাইবার সিকিউরিটিতে আমরা স্নিপেটস বা কোড স্ক্রিপ্ট লেখার জন্য ব্যবহার করি। তো এইগুলা একটা স্পেসিফিক রিজনে ব্যবহার করা হয়, কিন্তু জাভাস্ক্রিপ্টের এরকম কোনো স্পেসিফিক রিজন নেই, আপনি যে কোনো জায়গায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। ওয়েবের আপনি ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন, আপনি যদি জাভাস্ক্রিপ্ট ভালো জানেন তাহলে আপনি হচ্ছে হলো ভিউজেস বা নোডজেস সম্পর্কে যদি জানেন, তাহলে আপনার আর ব্যাকএন্ডে পাইথন না জানলে আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে পারবেন হচ্ছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই কারণে জাভাস্ক্রিপ্টকে বলা হয় হচ্ছে হলো মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন তারপরে সেকেন্ড পয়েন্ট, যেটা জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। তো এইখানে যেটা আমি একটু আগে বললাম যে আপনি যদি ফুল ফ্লেজ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই আপনি বিল্ড করতে পারবেন ওয়েবসাইটের। তার মানে এইটা হচ্ছে হলো শুধুমাত্র ওয়েবের জন্য না, বাট ওয়েবসাইট শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি করতে পারবেন না। আপনি ওয়েবসাইটে যেই স্ট্যাক বা যেই টেকনোলজি ইউজ করেন, জাভাস্ক্রিপ্ট আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তো এই কারণে জাভাস্ক্রিপ্টকে বলা হয় হচ্ছে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। এরপরে থার্ড যে টার্মটা এখানে বলছে যে জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। এখন জাভাস্ক্রিপ্টের যে সিনটেক্স আছে বা যেই কোডগুলো আছে, এগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় ইজি। এখন আপনি যখন প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান, তখন আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হয়, এরপর ওইটার জন্য প্যাথ সেট আপ করা বা আপনার এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, পাইথন ইনস্টল করে। ধরেন আমি বেসিক পাইথনের কথাই যদি বলি, পাইথন শিখতে হলে আপনার আগে পাইথন ডাউনলোড করতে হবে, সেট আপ করতে হবে, তারপর আপনার ভিএস কোডের সাথে কানেক্ট করতে হবে, এরপরে আপনি পাইথন কোড লিখতে পারবেন। বাট জাভাস্ক্রিপ্ট বিল্ট ইন অবস্থায় থাকে ওয়েবসাইটে বা আমাদের সার্চ ইঞ্জিনগুলোতে, যার কারণে এটা আমাদের ওই সেট আপ করা বা ওই টাইপের কোনো মানে কমপ্লেক্স কোনো টার্মস নাই এখানে। দ্বিতীয়ত জাভাস্ক্রিপ্টের যে সিনটেক্সগুলো, এইগুলা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় বুঝতে সহজ।
যেমন আপনি যদি একটা প্রিন্ট করার কথা বলেন বা কোনো একটা আউটপুট দেখতে চান, আপনি এখানে প্রিন্ট করলে রিলেটিভ টার্মে ওইটা আমার আউটপুট দেখাইতেছে। মানে আমি প্রিন্ট নর্মালি প্রিন্ট মানে আমরা কি বুঝিছি, হয় আমার একটা প্রিন্ট পেপার দিবে অথবা একটা আউটপুট আমি পাইতেছি। তো এইখানে টার্মসগুলো রিলেটিভ টার্মস হিসাবে আসে। বাট আপনি যখন এই সেম কাজটা হচ্ছে জাভাতে করতে চান বা হচ্ছে পাইথনে করতে চান, তখন এটা আরও কমপ্লেক্স অনেক কিছু লিখতে হয় বা একটা প্রিন্টের জন্য আপনার অনেকগুলো লাইন লিখতে হয়। তো এই কারণে অনেকের কাছে না, মানে জেনারেলি জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। এরপরে এই হচ্ছে হলো আমাদের জাভাস্ক্রিপ্টের ডেসক্রিপশন। এরপরে এইখানে আমাদের কিছু আছে। আচ্ছা, এখন আমরা নর্মালি কিছু হচ্ছে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টার্মসগুলা যদি দেখি, এখানে আমাদের এই যে আমরা এখন যে টার্মসগুলো নিয়ে কথা বলবো, এগুলো আমাদের শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের জন্য আপনারা শিখবেন না, এগুলা শিখবেন হচ্ছে হলো আপনারা ডেসক্রিপশন হিসাবে, যে আপনার এইগুলা আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন। আর জাভাস্ক্রিপ্ট আপনি সিএসএস এর মতো তিনভাবে লিখতে পারবেন, ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। এই সবগুলোতেই আপনার স্ক্রিপ্ট একটা ট্যাগ নিয়ে এরপরে আপনি নর্মালি, যেমন সিএসএস এর ক্ষেত্রে আমরা স্টাইল ট্যাগ নিয়ে তার মধ্যে স্টাইল লিখি বা সিএসএস কোডগুলো লিখি। আর জাভাস্ক্রিপ্টের জন্য আপনি হচ্ছে হলো স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিয়ে এরপরে জাভাস্ক্রিপ্ট কোড যে কোনো জায়গায় লিখতে পারবেন। এখন বিষয় আসে যে আপনি যখন নর্মালি আমরা যখন এক্সটার্নাল লিখি, তখন আমাদের একটা সিএসএস ফাইলের এক্সটেনশন আছে .css দিয়ে, যেমন style.css অথবা আমরা যে নাম দিই ওইটা .css থাকে আমাদের এক্সটেনশন ফাইলে। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা থাকে .js, অর্থাৎ .js দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট বুঝাই। আচ্ছা, এখন আমরা আসি ভ্যারিয়েবল কি। আচ্ছা, ভ্যারিয়েবলের আগে আমরা একটু দেখি ডাটা টাইপ কি। তো ডাটা টাইপ বলতে আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, কি কারণে করি, যেমন আপনি একটা ওয়েবসাইট ফাংশনাল করতে চাইলে কি করবেন, একটা বাটনে ক্লিক করলে আপনার ওই বাটনটা দিয়ে আপনি যে কোনো একটা ডাটা পাস করবেন। এখন এই ডাটাগুলোর কয়েকটা প্রকারভেদ আছে, যে কি কি টাইপের ডাটা। যেমন আমরা যদি ডাটা টাইপের কথা বলি, জাভাস্ক্রিপ্টে 8টা ডাটা টাইপ আছে: স্ট্রিং, নাম্বার, বিগিন, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল আর অবজেক্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা স্ট্রিং, নাম্বার আর বুলিয়ান। এরপরে আনডিফাইন্ড আর নাল সেম জিনিস, আবার সেম না। তো আমরা এখানে আগে ডাটা টাইপগুলোর নাম লিখি। তো আমার এইখানে ডাটা টাইপের মধ্যে আছে স্ট্রিং, তারপরে নাম্বার, MBER, তারপরে বুলিয়ান। এরপরে আছে হচ্ছে আনডিফাইন্ড, নাল, আর আছে হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, এখানে আমরা প্রথম স্ট্রিং নিয়ে যদি বলি, আপনি ডাবল কোটেশনের মধ্যে এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, এই কোটেশন মার্কের মধ্যে আপনি যা কিছু পাস করবেন, সেটা 1 2 3 4 হইতে পারে, আপনার যে কোনো সিম্বল হইতে পারে, যেমন বলেন, অ্যান্ড বলেন, স্টার বলেন, যে এই টাইপের যে কোনো কিছু, অথবা ধরেন আপনি ABCDEFG যে কোনো কিছু আপনি যখন এই ডাবল কোটেশন অথবা এই সিঙ্গেল কোটের মধ্য দিয়ে পাস করবেন, ওইটাই স্ট্রিং হিসাবে কাউন্ট হবে। এখন আমরা যদি একটু এক্সাম্পল দেখতে চাই এখানে। আচ্ছা, এর আগে আমাদের একটু কন্টেইনার সম্পর্কে, আমরা নর্মালি তো HTML এ কন্টেইনার সম্পর্কে জানছি, যে কন্টেইনারের মধ্যে আমরা কোডগুলা লিখি যাতে আমাদের কোডগুলা ইজিলি সাজানো থাকে। তো এইখানেও আমরা কন্টেইনার ব্যবহার করি। কন্টেইনারগুলোকে আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল কি, যেই
একটা টার্মস আছে আমাদের, বা যেই নামের মধ্যে বা যেই আইটেমের মধ্যে আমরা যে কোনো ডাটা স্টোর করি তারাই আমরা ভ্যারিয়েবল বলি। এখন এইখানে আপনি যে কোনো নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, যে তবে কিছু রুলস আছে ভ্যারিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে। যেমন প্রথম আপনি নাম্বার দিতে পারবেন না, প্রথমে আপনি হচ্ছে বড় হাতের অক্ষর ইউজ না করা বেটার, ডলার সাইন বা স্পেশাল কোনো সিনটেক্স মানে সিম্বল ইউজ করতে পারবেন না, @ বলেন, ডলার সাইন বলেন, পার্সেন্ট বলেন, এই টাইপের কোনো স্পেশাল সিম্বল ইউজ করতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে আপনার যখন আপনি কিওয়ার্ড মানে একটা ভ্যারিয়েবলের নেমিং করবেন তখন আপনি হচ্ছে কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। এখন কিওয়ার্ড কি, যেমন এইখানে আমরা যখন স্ট্রিং বলতেছি এইগুলো আমরা একটা ডাটা টাইপকে আইডেন্টিফাই করতেছি, যে স্ট্রিং একটা ডাটা টাইপ, নাম্বার একটা ডাটা টাইপ। তারপরে হচ্ছে আমরা যখন অর, ইফ, অ্যান্ড এরকম আমাদের কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের স্পেশাল মিনিং এই জায়গায় মিন করে। যেমন আমি যদি ইফ এলস কন্ডিশনের কথা বলি, তখন আমাদের ইফ এলস কন্ডিশন ডিফাইন করার জন্য ইফ অর এলস লিখতে হয়। তো ওইখানে ইফ এলস যদি আমরা অবজেক্ট বা আমাদের ভ্যারিয়েবলের নেম করি লিখি, ইফ যদি আমরা ভ্যারিয়েবলের নাম হিসাবে ডিফাইন করি, তখন এটা হচ্ছে আমাদের কোডের মধ্যে কমপ্লেক্সিটি তৈরি করবে বা হচ্ছে কোডের মধ্যে এরর আসবে। তো এই কারণে কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে ব্যবহার করি না আমাদের ভ্যারিয়েবলের নাম হিসাবে। তো নর্মালি আপনি এছাড়া সব কিছুই নাম হিসাবে ব্যবহার করতে পারবেন। আর ভ্যারিয়েবল ডিফাইন করার সিস্টেম হচ্ছে লেট var, অথবা হচ্ছে আরেকটা নাম আরেকটা লেট var, আচ্ছা আমাদের এই দুইটা দিয়ে আপাতত আমরা বলি। তো লেট হচ্ছে হলো আমাদের ES6 বা মডার্ন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, আর ভার হচ্ছে এর আগে, যেমন ES6 এর আগের যে জাভাস্ক্রিপ্ট ভার্সনগুলো, তখন আমরা ভার দিয়া যা আমাদের এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম। তো এখন যেহেতু আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট শিখি বা মডার্ন জাভাস্ক্রিপ্টে কোড করি, তো আমাদের লেট দিয়েই আমাদের ভ্যারিয়েবল ডিফাইন করতে হয়। লেট এখন আমাদের ভ্যারিয়েবলের নাম, এটা আমি ABCD EFG HIJK LMNOP যে কোনো কিছুই দিতে পারি, বাট ফার্স্টে নাম্বার দিতে পারবো না, স্পেশাল কোনো সিম্বল দিতে পারবো না, এটা হচ্ছে হলো কন্ডিশন। তো আমি এখানে দিলাম যে স্ট্রিং, তো এই STRING স্ট্রিং দিলাম, বাট আমি এখানে স্ট্রিং দিছি ছোট হাতের। এইখানে দেখেন আমার বড় হাতের স্ট্রিং সাজেশন দিতেছে, তার মানে এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা আমি ব্যবহার করতে পারবো না, বাট আমি ছোট হাতের স্ট্রিং কিন্তু ব্যবহার করতে পারবো। এখন তারপরেও যদি আপনার মনে কোনো আসে যে না এটা তো কিওয়ার্ড হতে পারে, তখন আপনি পরে লাস্টে হচ্ছে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন, এটা এখন কোনো কিওয়ার্ডই হওয়ার সম্ভাবনা নাই। তো এরপরে এখন আমি এখানে স্ট্রিং যদি ডিফাইন করতে চাই, একটু আগে বললাম যে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে স্ট্রিং ডিফাইন করি। এখন এইখানে আপনি নাফিস আমি দিলাম, এটা হচ্ছে হলো আমার স্ট্রিং। তো এখন আমি আউটপুটটা যদি দেখতে চাই, ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে কোনো আউটপুট নাই। আমরা যদি আচ্ছা এটার আউটপুট, জাভাস্ক্রিপ্টের আউটপুট আমরা দুইভাবে দেখতে পারি, এইখানেও দেখতে পারি অথবা আমাদের ইন্সপেক্টে যায় এখান থেকে কনসোল থেকেও দেখতে পারি। আচ্ছা এখানে আমাদের একটা ইরর দিতেছে 404 নট ফাউন্ড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা আউটপুট দুইভাবেই দেখতে পারি, বাট যেহেতু আমরা কোডিং করতেছি বা হচ্ছে হলো করতেছি, তো আমরা এখানে আমাদের কনসোলেই আউটপুটটা শো করব। তো আউটপুট কনসোলে শো করার জন্য আমাদের এখানে লিখতে হবে console.log clog, আমি যদি লিখি, আচ্ছা এটা আমার console.log, আমি এখন এখানে আমার এই ভ্যারিয়েবলটাকে যদি পাস করে দিই string, আর প্রত্যেকটা স্টেটমেন্ট ক্লোজ করার জন্য আমাদের হচ্ছে হলো সেমিকোলন ইউজ করতে হবে। এখন যদি আমি এখানে এটা আনি, এই যে এখানে আমার নাফিস প্রিন্ট হয়েছে। তো এখন এটার আমি টাইপ চেক করব যে এটা কি টাইপ। তো এটা চেক করার জন্য আমার এখানে আরেকটা
মেথড আনতে হবে। এখন মেথড কি সেটা আমরা হচ্ছে হলো একটু পরে দেখতেছি। কন্ট্রোল এক্স বলতেছি যে টাইপ অফ অ্যান্ড এর মধ্যে হচ্ছে হলো আমরা যদি আমাদের ভ্যারিয়েবলটা পাস করি, এখানে আমরা বলতেছি এটা স্ট্রিং। তার মানে আমরা বুঝতেছি যে আমরা এইখানে এই সিঙ্গেল কোড বলেন বা ডাবল কোড বলেন যেটাই লিখি ওইটা হচ্ছে হলো স্ট্রিং হিসাবে ডিফাইন করা হয়। এখন আরেকটা বিষয় এখানে যে আমাদের ভ্যারিয়েবল কিন্তু শুধুমাত্র অ্যাট এ টাইম একটা ডাটাই স্টোর করতে পারে। এখানে আপনি যদি নাফিস বা ভ্যারিয়েবলের মধ্যে নাফিস পাস করছি সেহেতু এটা একটা সিঙ্গেল ডাটা হিসাবে আসবে। এখন এইখানে যদি আমি আরও ডাটা অ্যাড করতে চাই তাহলে আমার কোডে ইরর আসবে। এখন আমি যদি কমা দিয়ে ধরেন আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করি, এই যে এখনই ইরর আসতেছে, তো আমি এখানে বললাম যে তো এটা এখন ইরর দিতেছে কারণ আমাদের জাভাস্ক্রিপ্টে স্ট্রিং শুধুমাত্র একটা ডাটাই অ্যাট এ টাইম স্টোর করতে পারে। আর যদি আমাদের মাল্টিপল ডাটা স্টোর করতে হয় তখন আমরা অ্যারে ব্যবহার করি। তো অ্যারে নিয়ে আমরা পরে দেখব, বাট এখন আমাদের স্ট্রিংয়ের এটা হলো এখানে স্ট্রিং। এরপরে নাম্বার টাইপ ডাটার কথা যদি বলি যে লেট নাম্বার, এখন নাম্বার নর্মালি আমরা সবাই জানি 1 2 3 4 5 এইরকম যেই মানে সংখ্যাগুলো আছে এগুলো সব নাম্বার হিসাবে কাউন্ট হয়। আমি যদি এখানে 12 দিই অ্যান্ড এই জায়গায় আমি বলতেছি যে কনসোল type of নাম্বার। তো এই যে এখানে বলতেছে নাম্বার। আর এখন এইটা যদি আপনি হচ্ছে আপনার এই উইন্ডোতে আউটপুট আনতে চান তখন আপনি কি করবেন, এটার জন্য আমাদের এখানে একটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে ডিসপ্লে ডকুমেন্ট ডট রাইট নাম্বার। এই যে আমরা নাম্বারটা আউটপুট আনছি অ্যান্ড এখন যদি আমি এটা টাইপ দেখতে চাই তাহলে টাইপ অফ নাম্বার তো টাইপ অফ নাম্বার যদি দিই তাহলে এটা নাম্বার। এখন এইখানে আমাদের এটা হচ্ছে হলো সেম লাইনে আসে, এটারে যদি আমরা আবার লাইন ব্রেক দিতে চাই তখন হচ্ছে হলো আমাদের এইখানে বিআর ট্যাগ অ্যাড করতে হবে। নর্মাল আমরা যদি এটার স্ক্রিন মানে স্ট্রিং কনক্যাটেনেশন বলে বিআর তো এইখানে আমরা প্লাস দিয়ে একটা স্ট্রিং এর মধ্যে বিআর ট্যাগ পাস করছি। তো এখানে এটা বিআর ট্যাগ লাইন ব্রেক হিসেবে কাজ করছে অ্যান্ড আমাদের নাম্বারটা নিচে চলে আসছে। তো এইখানে বারবার বিআর ট্যাগ ইউজ করার দরকার হয়, এই কারণে আমরা আউটপুটগুলো কনসোলে দেখি। বাট নর্মালি কিন্তু আমাদের এরকম ওয়েবসাইটের মধ্যে আউটপুট দেখার জন্য আমরা কিন্তু মানে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করি না। তো এইখানে আমাদের এক্সাম্পলগুলো দেখানোর জন্য হচ্ছে যেহেতু আমরা ইউজ করতেছি তো এই কারণে আমরা কনসোলেই ইউজ করি। আর এরপরে আমাদের হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা। তো বুলিয়ান টাইপ ডাটা দুইটাই, একটা হচ্ছে হলো ট্রু অথবা ফলস, যে কোনো একটা। এখন এইটা কখন আমরা ব্যবহার করি, যখন আমরা কন্ডিশনাল প্রোগ্রামিং লিখি বা হচ্ছে হলো ইফ ইলস ইউজ করি তখন আমাদের এই বুলিয়ান টাইপ ডাটার দরকার হয়। যেমন আপনি একটা কন্ডিশন দিলেন যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আপনার এই ফার্স্ট কোড ব্লকটা প্রিন্ট হবে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তখন সেকেন্ড কোড ব্লকটা প্রিন্ট হবে। তো তখন আমাদের এই বুলিয়ান টাইপ ডাটার ব্যবহার হয়। নর্মালি এইটার ওই রকম কোনো আউটপুটও দেখার মতো কিছু নাই। আচ্ছা, এখন আছে আমাদের আনডিফাইন আর নাল। আনডিফাইন হচ্ছে আপনি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন এখানে যে লেট এ, এখন আপনি এই জায়গায় সিনট্যাক্স ক্লোজ করে দিলেন, এইটা হচ্ছে
আনডিফাইন্ড, মানে আপনি এটাতে কিছু ডিফাইন করেন নাই, এটা কি করবেন আপনি সেটাও আপনি বলেন নাই, জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন। আর যখন আপনি এই সেম কাজটা এইভাবে করেন, লেট এ ইজ ইকুয়াল টু নাল, তার মানে আপনি বলে দিতেছেন যে এখন আমার ভ্যারিয়েবলটা আপাতত ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা সরি, এখানে ভ্যারিয়েবলটা একবার ডিক্লেয়ার করা হয়েছে, এটা লেট বলার দরকার নেই। তো এখন আমরা বলতেছি যে প্রথম লাইনে বলতেছি যে আমার ভ্যারিয়েবলটা কি করব আমি ওইটা এখনো সিদ্ধান্ত নেইনি, আপাতত এটা এরকমই থাকুক। আর সেকেন্ড লাইনে আমি এটারে ব্ল্যাঙ্ক হিসাবে মার্ক করছি যে হ্যাঁ এটা আপাতত আমি খালি রাখবো, কিছু জমা করব না। এখন এইখানে যদি আমি এটার একটা দেখি, টাইপ অফ চেক করি যে কনসোল টাইপ অফ এ, তো এখানে বলতেছে আমাকে আনডিফাইন্ড, তার মানে আমি এর ডিফাইন করি নাই। এখন এইখানে যদি একটা করি, মজার বিষয় দেখবেন যে কনসোল, আচ্ছা সেম জিনিসই তো, জাস্ট কপি পেস্ট করি। এখন এইখানে আমারে বলতেছে যে অবজেক্ট। এখন জাভাস্ক্রিপ্টে আমরা যখন কাজ করি তখন আমাদের জাভাস্ক্রিপ্ট টোটালটাই একটা অবজেক্ট, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে, যে ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে কাজ করে। এখন সেম টাইমে অনেকগুলো এলিমেন্ট থাকে, যার কারণে জাভাস্ক্রিপ্ট সেম ধরেন আপনার একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো এইচ1 থাকে, বা আপনার যখন নর্মালি ডাটা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে আপনি নেন, বা হচ্ছে ফর্ম থেকে ধরেন একটা ডাটা নিবেন, তখন আপনার ফর্মে কিন্তু হচ্ছে বলা থাকে যে আমার এখানে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে। তো একটা প্রোফাইলের জন্যই কিন্তু অনেকগুলা ডাটা আমাদের মেনশন করা থাকে ফর্মের মধ্যে, যে এটা এই প্রোফাইলের জন্য ধরেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন বা লগ ইন করতেছেন, তখন আপনি কি দেন, ইউজার নেম দেন, ফোন নাম্বার দেন, অথবা পাসওয়ার্ড, আর সাথে পাসওয়ার্ড দেন। তো এখানে দুইটা ডাটা আপনার একটা প্রোফাইলের জন্য আপনি দিতেছেন। যখন আমরা একটা নির্দিষ্ট অবজেক্টের জন্য অনেকগুলা ডাটা, বা নির্দিষ্ট পার্সনের জন্য বলেন, প্রোফাইলের জন্য বলেন, এই সব কিছুকেই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে দেখে। তো একটা অবজেক্টের জন্য যখন আপনি অনেকগুলা ডাটা পাস করেন, তখন ওইটারে আমাদের জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে কাউন্ট করে অ্যান্ড ওইভাবেই কাজ করে। তো এইখানে এ ইজ ইকুয়াল টু নাল আমি দিছি, এখানে কিন্তু আমি ডিফাইন করি নাই যে এতে আমি কি টাইপের ডাটা রাখতেছি, বাট আমি কিন্তু এইখানে বলছি যে নাল। এখন নাল মানে হচ্ছে আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি, পরবর্তীতে যে কোনো টাইপের ডাটা আমি অ্যাড করতে পারি। তো যেহেতু এইখানে আমার যে কোনো টাইপের ডাটা, তো এটা যদি এর শুধুমাত্র হচ্ছে স্ট্রিং বলে বা নাম্বার বলে, তার মানে আমি পরবর্তীতে স্ট্রিং টাইপের ডাটা ছাড়া অন্য কোনো ডাটা অ্যাড করতে পারবো না, বা নাম্বার টাইপের ডাটা ছাড়া অন্য কোনো টাইপের ডাটা অ্যাড করতে পারবো না। এই কারণে এই কি করে, নাল যখন আমরা বলি তখন জাভাস্ক্রিপ্ট এই নালকে অবজেক্ট হিসাবে কনভার্ট করে দেয়, এই এর মানে আমার ভ্যারিয়েবলকে অবজেক্ট হিসাবে কনভার্ট করে দেয়, যাতে অবজেক্টে যেহেতু আমরা অ্যাট এ টাইম বিভিন্ন ডাটা স্টোর করতে পারি, নাম্বার টাইপের ডাটা, বুলিয়ান টাইপের ডাটা, তারপরে স্ট্রিং টাইপের ডাটা, তো অবজেক্ট হিসাবে ডিফাইন করে দিলে তখন আমরা যেই ডাটা স্টোর করব সেই হিসাবে এ তারে চেঞ্জ করে নেবে। যেমন আমরা এখন আমি যদি এর ডিফাইন করি যে এ ইজ ইকুয়াল টু 10, এরপরে আমি যদি এখন এইখানে পাস করি, তখন দেখবেন যে এ অবজেক্ট থেকে নাম্বারে কনভার্ট হয়েছে। আবার আমি যদি এর এইখানে বলি যে এ TAZIN, অ্যান্ড এরপরে যদি আমি আবার এর মধ্যে প্রিন্ট করি, তাহলে এ আবার স্ট্রিং হিসাবে কনভার্ট হয়েছে। তো এখন এইখানে আমরা একটা জিনিস, যে আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে হলো প্রত্যেকটা লাইন বাই লাইন যখন যেহেতু কোড পড়ে বা হচ্ছে হলো কোডগুলা প্রিন্ট করে, তো আপনি যখন এর এইখানে নাল রাখতেছেন, তখন সেকেন্ড লাইনে যখন আপনি প্রিন্ট করতেছেন তখন এটা অবজেক্ট হিসাবে কাউন্ট হয়েছে। এখন তার মানে এখানে কিচ্ছু নাই, কিন্তু ব্ল্যাঙ্ক এ। আবার আপনি যখন নাম্বার টাইপ ডাটা রাখতেছেন তখন এ তার ভ্যালু চেঞ্জ করে ফেলাইছে, ভ্যালু চেঞ্জ করে এখানে নাম্বার টাইপ ডাটা হয়েছে বা 10কে স্টোর করছে। এরপরে আবার যখন আপনি এর এই জায়গায় ইউটিলাইজ করছেন অ্যান্ড এখানে আপনি স্ট্রিং টাইপ ডাটা স্টোর করছেন, তখন এটা নিজের আবার স্ট্রিংয়ে কনভার্ট করছে। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে হলো লাইন বেসড কোড প্রিন্ট করে যেহেতু, তো এইখানে আমরা প্রত্যেকটা লাইনে যা চেঞ্জ করব পরের লাইনে
তার ওই সেম চেঞ্জটা যদি বা ওই সেম ডাটাটা যদি আমরা চেঞ্জ করি বা ডাটা টাইপ বা স্টোরিং টাইপটা যদি চেঞ্জ করি তখন আমাদের কোডটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমাদেরকে যখন আমরা কোড করব তখন ভ্যারিয়েবল ডিফাইনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে যে আমরা সেম টাইপের ভ্যারিয়েবল, যেমন ধরেন আপনার এখানে এ নিয়ে আপনি ফার্স্ট লাইনে একটা কোডে কিছু লিখছেন বা হচ্ছে এখানে এ নিয়ে একটা আপনার কোড ব্লক আছে, সেই সেম ভ্যারিয়েবলটা আপনি থার্ড একটা কোড ব্লকে ইউজ করছেন অ্যান্ড এইখানে এসে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনার ফার্স্ট কোডের মধ্যে যা ছিল এই এর ভ্যালুটা কিন্তু আর নাই। যখন এটা প্রিন্ট হবে তখন কিন্তু এই এর ভ্যালুটা এখান থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে আমাদেরকে মানে ভ্যারিয়েবলগুলো নিয়ে ব্যবহার করার ক্ষেত্রে আর নেমিংয়ের ক্ষেত্রে সাবধান থাকতে হবে যে দুইটা ভ্যারিয়েবলের নাম যাতে আমাদের সেম না হয়, কারণ যদি সেম হয় তাহলে ভ্যালুগুলো নিচে থেকে যদি আমরা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমার ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখন এইখানে হচ্ছে হলো আমরা দেখলাম নাল আর অবজেক্ট টাইপ ডাটাটা অনেক বড়, ওইটা আজকে এক ক্লাসে সম্ভব না, তো এইটা আজকে আমরা দেখব না। তো এখন এখানে আমরা কি কি দেখলাম যে আমাদের ভ্যারিয়েবল কাকে বলে, ডাটা টাইপ মানে আপনি যদি উইন্ডোতে দেখতে চান সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট ডট রাইট এই কোডটা ইউজ করতে হবে। আর যদি আপনি হচ্ছে হলো কনসোলে দেখতে চান, এই কনসোলে আউটপুট নিতে চান তাহলে আপনার কনসোল ডট লগ ইউজ করতে হবে। তো এইখানে হচ্ছে হলো আমরা এই তো দেখলাম, এরপরে এগুলো আমি একটু কমেন্ট করে দিই। এখন আসি আমাদের ভ্যারিয়েবলগুলা কীভাবে আমরা বিভিন্ন মানে সিনট্যাক্স বা কন্ডিশন তৈরি করি। যেমন আমার ধরেন এখানে আছে লেট a is equal to 10, let b is equal to 20। এখন আমার এই দুইটার একটা ধরেন যোগফল বিয়োগফল বা যে কোনো কিছু একটা দরকার, তো এর জন্য আমার কি করতে হবে, এখন এই দুইটা যেহেতু আমার যোগ করলে বা বিয়োগ করলে একটা রেজাল্ট আসবে না আমার, তার মানে আমার এই রেজাল্টটাকে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে আমি একটা ভ্যারিয়েবল নিব, মানে একটা কন্টেইনার নিব, তার মধ্যে এই দুইটার যে মানে ফর্মুলা বা যেই কাজগুলো হয়েছে ওইটা হওয়ার পর ফরম্যাটিংয়ের পরে যেই রেজাল্টটা আসবে ওইটার আমি স্টোর করব, দেন ওইটা নিয়ে আমি কাজ করি। যেমন এইরকম লেট সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি অ্যান্ড এরপরে আপনি হচ্ছে কনসোল ডট লগ দিয়া সিকে আমরা প্রিন্ট করে দেব সি। তো এইখানে এইভাবে হচ্ছে হলো আমরা কাজ করি। বাট আপনি যদি এইখানে এই সি এর পরিবর্তে এইখানে যদি আপনি এ প্লাস বি দিতেন বা এইভাবে কাজ করতাম তাহলেও কিন্তু আমার আউটপুটটা আসতো। এখন এইখানে যদি আউটপুটটা এইভাবে আসতো কিন্তু আমার যখন এই সেম সি বা এই আউটপুটটা অন্য কোনো জায়গায় কাজ করতে ব্যবহার করতে হইতো তখন আমরা হচ্ছে আবার আমাদের এই এ প্লাস বি লিখতে হইতো। বাট আমি যদি সি ইউজ করি তাহলে আমার এই কাজটা সহজে আমি জাস্ট সিটাকে সব জায়গায় ইউটিলাইজ করতে পারি। দেন আমার যখন ভ্যালুটা চেঞ্জ করতে হবে তখন আমি ধরেন এখন যোগফল শেষ বিয়োগফল দরকার, তখন আমি এইখান থেকে এ মাইনাস বি করে দিতে পারতেছি। বাট আমার এই যে এখন এইখানে এটা যদি সি হইতো তাহলে কিন্তু আমার আর এই জায়গার থেকে চেঞ্জ করতে হতো না। বাট যেহেতু এখানে আমি এ প্লাস বি মানে ফুল সিনটেক্সটা করছি তো এটা আমার হচ্ছে আবার ম্যানুয়ালি এখান থেকে আমার কোডটা চেঞ্জ করতে হতেছে। তো এই কারণে আমরা হচ্ছে হলো নর্মাল এইভাবে স্ট্যান্ডার্ড জাভাস্ক্রিপ্টে বা ES6-এ এখন আমরা হচ্ছে হলো এরকম সব ডাটা বা সব কিছুই ফর্মুলেশন শেষ করার পরে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দেন ওই ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, যাতে যদি আমার কোড কোনো কারণে চেঞ্জ করতে হয় তখন যাতে জাস্ট আমার মেইন সিনটেক্সটা বা মেইন কোড থেকে চেঞ্জ করে দিলে ভ্যালুটা সব জায়গায় থেকে আমার সেমভাবে চেঞ্জ হয়। অন্যথায় যেমন একটু আগে আমরা চেঞ্জ করতেছি এইভাবে ম্যানুয়ালি সব জায়গায় চেঞ্জ করতে হবে। তো এরপরে আসে আমাদের আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ইউজার থেকে ডাইরেক্ট ইনপুট নিতে পারি। তো ইউজার ইনপুটের আগে দেখি এই জায়গায় আর কি কি দিছে। কমেন্টস ভ্যারিয়েবলস লেট কনস্ট, আচ্ছা আরেকটা হচ্ছে কনস্ট।
মনে পড়ছে। আচ্ছা, তো এখানে নর্মালি আমরা লেট দিয়ে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেমন লেট a ইজ ইকুয়াল টু 10। এখন এইটা ব্যবহার করার ফলে এইখানে ধরেন আমার কি হলো, যে আমি যখন আবার নিচে একটা a ইউজ করতেছি, a ইজ ইকুয়াল টু 20 ইউজ করতেছি। এখন আমি যদি এইখানে এখন যদি আমি এখানে 10 দিলাম, 10 হলো, আর আবার যদি আমি নিচে প্রিন্ট করি তাহলে আমাদের এটা কিন্তু 20 প্রিন্ট করবে, তার মানে আমার ভ্যালু চেঞ্জ হয়ে যেতেছে। এখন আপনার কোনো কারণে এই ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল এমন হলো যে এটা চেঞ্জ হইলে হবে না, আপনার এই নামই লাগবে, কিন্তু আপনি দুই জায়গায় ইউজ করবেন বা দুইটা আলাদা আলাদা কোড ব্লকই ইউজ করতে চাইতেছেন, বা আপনি চাইতেছেন যে এটার ভ্যালু যাতে কোনোভাবেই চেঞ্জ না হয়, তখন আমরা লেট ইউজ করি না, তখন আমরা ইউজ করি কনস্ট। তো কনস্ট দিয়ে যখন আমি এখানে বলছি, তখন আমার এখানে সেকেন্ড বার যখন আমি এতে ভ্যালু ডিফাইন করছি, তখন আমার এখানে বলছে যে আনকট টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, অর্থাৎ আমার এই যে কনস্ট্যান্ট, মানে এ তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হিসাবে আমি ডিফাইন করছি, তার মানে আমার এতে আর আমি কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবো না বা বসাইতে পারবো না। এখন যদি আমি বসাই তাহলে এরকম আমার আনকট টাইপ এরর আসবে, অ্যান্ড আমার কোডগুলো তাহলে এখানে বন্ধ হয়ে যাবে, আর কাজ করবে না। তো আপনারা যখন হচ্ছে হলো এরকম কোনো ভ্যারিয়েবল ইউজ করতে হবে যেটা একবারে ফিক্সড রাখবেন, কোনোভাবে আপনি আর কোনো জায়গা থেকে এটার ভ্যালু চেঞ্জ করতে চাইতেছেন না, তখন আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হিসাবে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে তার মধ্যে ডাটাগুলা স্টোর করি। লেট আচ্ছা, এরপরে আছে অপারেটর। অপারেটরের মধ্যে আছে আমাদের ধরেন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা ইকুয়াল দেওয়া বলতেছি, যে 10-এর পরিবর্তে আমরা ডাইরেক্ট 10ও কিন্তু এই জায়গায় কনসোল ডট লগ প্রিন্ট করতে পারতাম, বাট আমরা 10কে এ নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে তারপর ওই এটাকে নিয়ে কাজ করতেছি, তো আমাদের ইকুয়াল হচ্ছে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর অ্যাডিশন অপারেটর যেটা প্লাস, আর মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে হলো গুণ করার জন্য, আর কম্প্যারিজন অপারেটর। এখন কম্প্যারিজন অপারেটর হচ্ছে আমার কে বড় কে ছোট এটা কম্পেয়ার করার জন্য হচ্ছে আমরা প্রিন্ট করি, বাট এটা নর্মালি এইভাবে আমাদের এক্সাম্পল দেখাইতে পারবো না, ওইটার জন্য আমাদের হচ্ছে ইফ এলস কন্ডিশন সম্পর্কে জানা লাগবে, তখন যখন আমরা কন্ডিশন তৈরি করব তখন আমরা এটা সম্পর্কে জানবো। বাট এখন আপনারা এইটুকু জানেন যে এটা দেওয়া হচ্ছে আমরা কোনটা থেকে কোনটা বড়, বা হচ্ছে হলো একটা বড় কিনা ছোট কিনা ওইটা আমরা চেক করি, কম্প্যারিজন করি। তো এরপরে ডাটা টাইপ দেখলাম, ফাংশন। আচ্ছা, ফাংশন। এখন ফাংশন হচ্ছে এমন একটা কোড ব্লক যেটা আমার কোডরে বারবার রিপিট করা থেকে আটকায়। এখন আপনি ধরেন যে এইখানে যোগের জন্য আপনি একটা প্রোগ্রাম তৈরি করতেছেন, আপনার কতগুলো নাম্বার আপনি যোগ করবেন, তো এখন এ লেট বি ইজ ইকুয়াল টু 30, let c is equal to a plus b। তো এখন আপনি যদি আবার আরেকটা আলাদাভাবে হচ্ছে এরকম মানে যোগ করতে চান, তখন কি করতে হবে, আপনার আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে, আরও 3টা ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে, তারপর এরকম কোড লিখতে হবে। তো এতে আমাদের সেম কোড বারবার রিপিট করতে হয়, বা সেম সিনটেক্সটা বারবার রিপিট করতে হয়। তো এইখানে আমরা যদি একটা ফাংশন ব্যবহার করি তাহলে আমার কোডগুলো অনেক ইজিলি আমি করতে পারি। কীরকমভাবে, ধরেন আমরা ফাংশন ডিফাইন করার জন্য বলতে হবে ফাংশন, এরপরে আপনি ফাংশনের যে কোনো নাম দিতে পারেন ভ্যারিয়েবলের মতোই, ADDION অ্যাডিশন। এরপরে এইখানে হচ্ছে হলো প্যারামিটার, অর্থাৎ এটা দিয়ে আমরা ফাংশনের মধ্যে ডাটা পাস করি। তো এইখানে আমি বললাম যে একটা হবে এ, একটা হবে বি, আর ভিতরে ফাংশন বললাম যে রিটার্ন RETURN এ প্লাস বি। এখন এখানে আমি কাজটা কি করলাম, এই সিনটেক্সটাই আমি এখানে লিখছি।
তো কি লিখছি এইখানে, আচ্ছা এত বড় নাম আবার লিখতে গেলে আমি নিজেই বানান ভুল করবো, আচ্ছা এইটুকুই থাকুক। তো এইখানে আমি লিখেছি যে আমার এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল। এখন ফাংশনের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবলগুলোকে ভ্যারিয়েবল বলি না, এগুলোকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটার দিয়ে আমাদের ডাটা পাস হবে। এখন এই ফাংশনের মধ্যে আমি নর্মালি এখানে দুইটা নাম্বার যোগ করার জন্য যেটা করতাম সেটাই করব, লেট ডি ইজ ইকুয়াল টু, আমি কল করব আমার ফাংশনরে এ ডাবল ডি, অ্যান্ড এর মধ্যে এখন দেখেন এইখানে আমার বলতেছে এ এনি বি এনি, অর্থাৎ আপনি যে কোনো টাইপের ডাটা পাস করতে পারবেন, কিন্তু ভিতরে ঢোকার পরে হচ্ছে হলো আমার সিনট্যাক্স বুঝবে যে এই ডাটা নিয়ে কী করতে হবে। এইখানে আমি হচ্ছে হলো এ দিলাম যে ধরেন 12,13। এখন যদি আমি এটারে প্রিন্ট করি console.log, তাহলে দেখেন এই যে 25। তার মানে আমার এইটা কি হয়েছে, আমি যখন এই অ্যাড দিয়া ডাটা 12 and 13 দিছি, তখন আমার এই 12 and 13 এখানে এ আর বি এর মধ্যে পাস হয়ে গেছে, এইটা এ আর এইটা বি হিসাবে কাউন্ট হয়েছে। অ্যান্ড এরপরে যখন আমার কোড ব্লকে ঢুকছে, তারা প্রথমে এ অ্যান্ড বি দেখছে যে দুইটা সিনট্যাক্স যোগ হয়েছে, মানে এখানে যোগ করছে, করার পরে যে যোগফলটা আসছে ওইটা কি করছে, রিটার্ন করে দিছে। এখন রিটার্ন করছে, এটা আমরা কি করতে হবে, একটা কিছুর মধ্যে তো রাখতে হবে, নাহলে তো আর আমি এটা নিয়ে কাজ করতে পারবো না। তো যার জন্য আমরা একটা ভ্যারিয়েবল দিছি লেট ডি, যার মধ্যে এই রিটার্ন হওয়া ডাটাটা আমরা ডি এর মধ্যে স্টোর করছি, অ্যান্ড এরপরে আমরা ডি কে প্রিন্ট করে দিছি, এই জায়গায় ডি আমারে আউটপুট দিছে 25। এখন এই পুরা কোডটা আর আমার বারবার লিখতে হবে না, আমি জাস্ট প্রত্যেকবার যখন আমার দুইটা নাম্বার যোগ করতে হবে, না আমার এক্সট্রা কোনো ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে, না আমার বারবার এরকম সিনট্যাক্স লেখা লাগবে, আমি জাস্ট এই ফাংশনটাকে কল করতেছি, অ্যান্ড এই ফাংশনের মধ্যে ডাটা দুইটা পাস করে দিয়ে আমরা ওইটারে স্টোর করে প্রিন্ট করে দিতেছি। তাহলে এই কাজটা আমার কত ইজিলি হয়ে যেতেছে না, আমার এইটুকু কোড বারবার রিপিট করতে হইতেছে না, তো আমি ইজিলি করতে পারতেছি। তো আমার এই ফাংশনের উদ্দেশ্য হচ্ছে আমার কোডের মধ্যে রিপিটেশন কমানো বা কোড বারবার রেপ্লিকেট করা থেকে আটকানো, যাতে আমার কোড বড় না হয়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এইখানে আপনি যখন এইটুকু দেখেন, এইখানে আপনি এইটা একটা ফাংশনের নাম দিছেন অ্যাড, আর এইখানে দুইটা ভ্যারিয়েবল বলতেছেন। তো ভ্যারিয়েবল নর্মালি আমরা ফাংশনের ক্ষেত্রে বলি প্যারামিটার। তো এই যে এইখানে দেখেন প্যারামিটার লেখা হচ্ছে না, আমি এই আচ্ছা এইটা আমি করে দিই, কমেন্ট করে দিই না, আমার কোড এইটুকু, আমার কোড হচ্ছে এইটুকু। এখন আমার যতগুলা কোড আপনি যতগুলা নাম্বার যোগ করতে চাবেন, ধরেন 100 নাম্বারও যদি যোগ করতে হয়, আপনি এই অ্যাড কল করবেন, দুইটা নাম্বার পাস করবেন। তো যেটা বলতেছিলাম যে এখানে এ একটা প্যারামিটার বা ভ্যারিয়েবল, বি একটা প্যারামিটার বা ভ্যারিয়েবল। তো এইখানে আমি অ্যাড কল করে ওই এ আর বি এর পরিবর্তে দুইটা নাম্বার দিছি, যেই দুইটা আমি এর মধ্যে আর বি এর মধ্যে বসাইতে চাইতেছি বা অ্যাসাইন করতে চাইতেছি। এরপরে এ আর বি কী করছে, সিনট্যাক্সের মধ্যে বা এই কোড ব্লকটুকুর মধ্যে ফাংশনের কোডটুকু শুধুমাত্র কাজ করবে এই প্যারেন্থিসিসের মধ্যে বা কার্লি ব্রেসেসের মধ্যে। তো এইটুকুর মধ্যে আমি এ আর বিকে বলছি যে তোমরা দুইজন এ প্লাস বি মানে যোগ হবা। এখন যোগ হওয়ার পরে কি আসবে, একটা যোগফল আসবে। তো ওই যোগফল তো আর আমার ফাংশনের মধ্যে থাকলে আমি তো ওইটা নিয়ে কোনো কাজ করতে পারবো না। তো আমার এটারে কি করতে হবে, রিটার্ন করতে হবে, বাহিরের দিকে আবার রিটার্ন করতে হবে। তো এখন রিটার্ন করার পরে এই ফাংশনের মধ্যেও তো এটা থাকতে পারবে না, তো এটা রাখতে হবে একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো আমরা ডি নামে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, যার মধ্যে আমার রিটার্ন হওয়া ডাটাটা স্টোর হবে। আর আমি অ্যাডের মধ্যে হচ্ছে আমার যে দুইটা নাম্বার আমি যোগ করতে চাইতেছি, যেহেতু আপনি ফাংশন আপনি বানাবেন, তার মানে আপনি জানেন যে আপনার ফাংশনটা কিসের জন্য তৈরি করছেন। যোগের জন্য হলে যোগের জন্য, এখন আপনি যদি এটা বিয়োগের জন্য তৈরি করেন তাহলে বিয়োগের জন্য। তো তখন আপনি ফাংশনটা মানে আপনি তখন জানবেন যে কোন ফাংশনটা আমি কেন ডিফাইন করছি বা তৈরি করছি। তখন আপনি সেই ফাংশনের নাম ধরে কল করে তার মধ্যে প্যারামিটার দিয়ে এরপরে আপনি হচ্ছে ভিতরে সিনট্যাক্স হবে, রিটার্ন হবে। এখন রিটার্ন হওয়ার পরে যেটা স্টোর হবে সেটা আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিলে এই যে আমার এখানে আউটপুট চলে আসছে। বুঝতে পারছেন? তো এইখানে তো আমার সুবিধাটা কি, এই যে বারবার আমার a ইজ ইকুয়াল টু 10, b ইজ ইকুয়াল টু 30, তারপরে c ইজ ইকুয়াল টু a প্লাস b, এত কিছু লেখার দরকার হইলো না। আমরা জাস্ট একটাতে লেট d ইজ ইকুয়াল টু আমার ফাংশন,
এরপরে আমি কনসোল লগ ডট যা করার আমি করে দিছি। বুঝতে পারছেন? কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো এই আমার ফাংশন এইটাই এখানে বলছে যে আমি দেখেন এখানেও সেম জিনিসই বলছে যে জাভাস্ক্রিপ্ট ফাংশন উইথ ফাংশন কিওয়ার্ড, অর্থাৎ ফাংশন একটা কিওয়ার্ড, এইটা দিয়ে আমরা ফাংশন ডিফাইন করি। তারপরে ফলোড বাই এ নেম, অর্থাৎ ফাংশনের পরে একটা নেম দিতে হয় আমার ফাংশনের। যেমন আমি এখানে অ্যাড দিছি, আপনি যদি বিয়োগের জন্য করেন আপনি মাইনাস দিতে পারেন, আপনি যদি গুণের জন্য দেন আপনি মাল্টিপ্লাই দিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো আপনি ভ্যারিয়েবলের মতো এটারও নাম দিতে পারবেন। এরপরে ফলোড বাই প্যারেনথিসিস। প্যারেনথিসিস মানে প্যারেনথিসিস এটা হচ্ছে হলো আমার ফার্স্ট ব্র্যাকেট বলে, তারপরে এটা আমরা কার্লি ব্রেসেসও বলি। তো এর মধ্যে আমরা কি দেই, প্যারামিটার 1 2 3 আপনি যতগুলা ডাটা চান প্যারামিটার হিসাবে দিতে পারেন। এখন এইখানে যদি আমার আরও একটা নাম্বার যোগ করতে হয় তখন আমি এখানে কমা দিয়ে সি দিয়ে দিলে আমার আরেকটা ভ্যারিয়েবলও এখানে ডিফাইন হবে। এখন আমি যদি এখানে a প্লাস বি এখানে আবার একটা প্লাস সি, তো তার মানে আমার সিও এখন এখানে অ্যাড হইতে পারবে। তো সেমভাবে এইখানেও বলছে যে এই যে ফাংশনের সিনটেক্সটা বলা আছে, ফাংশন, তারপর ফাংশনের নাম, প্যারামিটার 1 2 3 হইতে পারে। এরপরে এর মধ্যে এই কোড টু এক্সিকিউট, অর্থাৎ এর মধ্যে আপনি এই প্যারামিটারের ডাটাগুলো নিয়ে যা ফর্মুলেশন করার বা হচ্ছে হলো যা কাজ করার করতে পারবেন, ডাটা ফরমেশন করার করতে পারবেন। তো এরপরে আমাদের ফাংশনের পরে হচ্ছে হলো অবজেক্ট। আচ্ছা, অবজেক্টটা আমরা আজকে অ্যাভয়েড করি কারণ অবজেক্ট একটু কমপ্লিকেটেড, এই জায়গায় অবজেক্টের অনেক আছে। কারণ জাভাস্ক্রিপ্টের সবচেয়ে মেইন টপিক যেটা হচ্ছে হলো এটাই হচ্ছে অবজেক্ট। আপনি যদি অবজেক্ট বুঝতে পারেন তাহলে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য ইজি। তো এরপরে আছে ইভেন্ট। এখন ইভেন্ট আমরা নর্মালি এইখানে একটা জাস্ট ডেফিনেশন সম্পর্কে জানি যে আপনি যখন জাভাস্ক্রিপ্ট মানে একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব পেজে আপনি যে কোনো কাজ করেন বা যখনই যেটা করেন, ধরেন আপনি ওয়েব পেজ রিলোড দিলেন, একটা বাটন ক্লিক করলেন, ওয়েবসাইট রিফ্রেশ করলেন, স্ক্রল করলেন, এই যে কাজগুলা করতেছেন এইগুলা সবগুলাই একটা ইভেন্ট। তার মানে আপনি যখন একটা অ্যানিমেটেড ওয়েবসাইট দেখেন, তো আপনি যখন স্ক্রল করেন তখন ও একটা ইভেন্ট ডিফাইন করে যে স্ক্রল করলে এই অ্যানিমেশনটা হবে, যার কারণে ওইখানে অ্যানিমেশনটা স্ক্রলের ফলে হয়। আপনি যখন রিলোড দেন তখন এইখানে কিছু চেঞ্জ হওয়ার যদি থাকে তখন ইভেন্টের মাধ্যমে ডিফাইন করা হয় যে এইটার যদি ওয়েবসাইট রিফ্রেশ করে তাহলে এই ইভেন্টটা হবে, অ্যান্ড এই ইভেন্টটা হওয়ার ফলে আমার ওয়েবসাইটে এই চেঞ্জগুলো হবে। তো এইটাই এখানে বলছে HTML events are things that happen to HTML elements, অর্থাৎ আমার HTML এলিমেন্টসে যা কিছু হইতেছে, একটা ডাটা অ্যাড করা, একটা স্টাইল অ্যাড করা থেকে শুরু করে আপনি যা করতেছেন এই সবগুলাই এক একটা ইভেন্ট। আর জাভাস্ক্রিপ্ট ইজ ইউজড ইন HTML পেজ, জাভাস্ক্রিপ্ট ক্যান রিয়্যাক্ট অন দিস ইভেন্ট, অর্থাৎ আপনি চাইলে অন রিফ্রেশ, অন রিলোড, অন ক্লিক এরকম প্রত্যেকটা ইভেন্টে আপনি জাভাস্ক্রিপ্টে বলতে পারেন যে তুমি যখন এই ওয়েবসাইটটা রিলোড হবে তুমি এই চেঞ্জ করবা বা এই কাজটা করবা, বা যখন এই বাটনটা ক্লিক করবে অন ক্লিক তখন তুমি এই কাজটা করবা। এভাবে আমরা ইভেন্ট দিয়ে ডিফাইন করি যে আমার জাভাস্ক্রিপ্ট আমার ওয়েব পেজের সাথে কীভাবে ইন্টারাকশন করবে বা আমার জাভাস্ক্রিপ্ট কীভাবে আমার ওয়েবসাইটকে ফাংশনাল করবে। বুঝতে পারছেন তো ইভেন্টের ব্যাপারটা? এইখানে আমরা বেসিক ইভেন্ট সম্পর্কে জানবো, পরে আমরা হচ্ছে হলো ইভেন্টের আরও কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো কালকে, আর একটা কোডও লিখে দেখাবো। তো এরপরে আসে যেমন এইখানে কিছু এক্সাম্পল দিছে ইভেন্টের, যেমন an HTML ওয়েব পেজ হ্যাজ ফিনিশ লোডিং, মানে লোড শেষ করার পরে বা একটা লোড হওয়ার পরে ওইটা একটা ইভেন্ট। তারপরে আউট ইনপুট ফিল্ডের মধ্যে আপনি যখন কোনো ইনপুট দেন তখন ওই ইনপুট ফিল্ডে চেঞ্জ হয়, সেটা একটা ইভেন্ট। তারপরে আপনি যখন বাটন একটা ক্লিক করেন তখন এটা একটা মানে অন ক্লিকে এটা হচ্ছে হলো একটা ইভেন্ট। তো আমি আপনাদেরকে এখানে হচ্ছে হলো কিছু দেখাই। তো আমরা এই জায়গায় একটা HTML ট্যাগ নিই স্ক্রিপ্ট বডি ট্যাগের মধ্যেই। তো এখানে আমি বলতেছি যে h1 is equal to h1 this is an
is a TING ঠিক আছে। এটারে আমি হচ্ছে হলো জাভাস্ক্রিপ্টে কল করার জন্য আমরা আইডি ইউজ করতেছি যে হেডার HEADER হেডার। তো এখন এইটারে যখন আমরা জাভাস্ক্রিপ্টে কল করতে চাই তাহলে আমরা হচ্ছে হলো গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আমার HTML একটা এলিমেন্ট, H1 একটা এলিমেন্ট, তখন আমরা জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন ইউজ করি যেটা হচ্ছে হলো গেট এলিমেন্ট বাই আইডি। আর ফাংশন যেগুলো বিল্ট ইন থাকে আমার জাভাস্ক্রিপ্টের মধ্যে, যেমন আমরা এখানে টাইপ অফ একটা ফাংশন ব্যবহার করছি, তো এইগুলা যেহেতু বিল্ট ইন অলরেডি করা থাকে এগুলোর মধ্যে কাজগুলো কিন্তু আমার করতে হয় না। ফাংশন কি করবে ওটা জাভাস্ক্রিপ্ট আগে থেকে যেহেতু ডিফাইন করে দেয়, তো এইগুলারে আমরা বলি মেথড, অর্থাৎ বিল্ট ইন ফাংশনগুলারেই মেথড বলে। তো এরকম আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে হলো গেট এলিমেন্ট বাই আইডি। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিই, লেট h1 ইজ ইকুয়াল টু, আচ্ছা h1 এর পর একটা আন্ডারস্কোর দিই, এই জায়গায় ডকুমেন্ট ডট, আর যেহেতু জাভাস্ক্রিপ্ট তার মানে সব HTML ডকুমেন্ট, অ্যান্ড HTML পুরাটাই ডকুমেন্ট হিসাবে কাউন্ট করে। তো এখানে আমরা যখনই HTML এর সাথে কোনো ইন্টারাকশন করতে যাব তার আগে আমাদের ডকুমেন্টের দরকার হবে। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এখানে আমার আইডি নিতে হবে, তো আমি আইডির নাম দিলাম কি হেডার, হেডার দিলাম না, HEADER, হ্যাঁ HEADER, অ্যান্ড এটার আউটপুটটা এখানে আছে না, হ্যাঁ দিস ইজ এ হেডিং। তো এখন আপনি বলতেছেন যে আচ্ছা আরেকটা বাটন নেই আমরা এই জায়গায়, বাটন বললাম যে ক্লিক মি, CLICKME, ক্লিক মি। এইটার জন্য আমরা একটা আইডি নিলাম, যেহেতু এইটাতে আমার একটা ইভেন্ট লাগবে, কারণ আমি যেহেতু এটাতে ক্লিক করব, তো এটার জন্য আমরা একটা ইভেন্ট ইউজ করি অন ক্লিক। তো আইডি দিলাম যে BTN, অ্যান্ড এইটারও আমার জাভাস্ক্রিপ্টে ইউটিলাইজ করার জন্য আমার কি দরকার হবে, একটা ভ্যারিয়েবলের। তো আমি লেট BTN, কারণ আপনি এইখানে সরাসরি তো বাটন নিয়ে কাজ করতে পারবেন না বা বাটনের আইডি নিয়ে কাজ করতে পারবেন না। তার মানে আপনার এই বাটনের আইডিটাকে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে হয় বা কোনো অ্যাক্সেস নিতে হয় বা এখানে যদি আপনার ফাংশন অ্যাপ্লাই করতে হয়, তার মানে আপনার এটারে একটা ভ্যারিয়েবলের মধ্যে আগে ডিফাইন করতে হবে। তখন আপনি জাভাস্ক্রিপ্টের মধ্যে এই ভ্যারিয়েবল নিয়ে কাজ করাটাই মানে হচ্ছে হলো আপনার ওই সরাসরি বাটন নিয়ে কাজ করা। তো ডকুমেন্ট এটা আপনি হচ্ছে যদি চেঞ্জ করতে চান পরবর্তীতে ভ্যারিয়েবলের ভ্যালু যদি চেঞ্জ হইতে পারে এমন আপনার সম্ভাবনা তো অবশ্য থাকে লেট ইউজ করলে। তো আপনার যদি সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনি লেট ইউজ করবেন, বাট যদি ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হলে প্রবলেম হয় তখন আপনি কনস্ট ইউজ করবেন। এখন এইখানে যেহেতু আমরা ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ করব, ফাংশন অ্যাপ্লাই করব, তো তার মানে আমার এইটা চেঞ্জ হবেই। তো এর জন্য আমরা এইখানে লেট ইউজ করতেছি, গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এইখানে বললাম যে BTN। তো আমি এখন যেই এটা অ্যাপ্লাই করব, তো BTN ডট অন ক্লিক, অর্থাৎ আমরা যখন বাটনে ক্লিক করব তখন আমার চেঞ্জ হবে, সরি এটা না, এটা ভুলে গেছি, কি চেঞ্জ হবে, আমার HTML এ চেঞ্জ হবে। তো আমরা এই জায়গায় লেট ভুলে গেছি কোডটা ছিল কি, আচ্ছা বুঝতে মনে করছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো দরকার নেই, আমরা হচ্ছে হলো h1 ডট inner HTML is equal to hello world, hello world,
HELLO world WRLD hello world। তো এখন যখন আমি এটাতে ক্লিক করি, এটা একটু রিলোড দিয়ে নিই। আচ্ছা, আমি ভ্যারিয়েবল ডিফাইন করা হয়নি। inner HTML এই যে হয়েছে, বাট আমি তো বাটনে ক্লিকই করিনি, আগেই চেঞ্জ হয়ে গেছে কেন? বাটন ডট অন ক্লিক। আচ্ছা, আমরা এক কাজ করি, এইটারে আমরা এই জায়গায় নিয়ে আসি এক্স। এই জায়গায় আমার বাটনের আইডির দরকার নাই। CRI on click will be আচ্ছা, এখন কাজ করছে। তো অন ক্লিক যখন আমরা ব্যবহার করি, নর্মালি আমাদের সরাসরি বাটনে ইউজ করতে হয়। নিচে ইউজ করলে অনেক সময় প্রবলেম করে, কি কারণে করে আমি জানি না, বাট করে, আমি করতে পারি না নিচে ইউজ। তো এই জায়গায় আমরা ইনলাইন জাভাস্ক্রিপ্ট লিখছি এর জন্য। তো ইনলাইন জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি অন ক্লিক একটা ফাংশন, তো ওই ফাংশনের মধ্যে বলছি যে আমার এই যে নিচে H1 ডিফাইন করছিলাম, যে H1 হেডার আমরা অ্যাপ্লাই করছিলাম, মানে হেডারকে ইমপ্লিমেন্ট করছিলাম আমরা H1 আন্ডারস্কোরের মধ্যে। তো এখানে আমি বলছি যে H1 আন্ডারস্কোর ইনার HTML এর মধ্যে, অর্থাৎ চেঞ্জ যেটা হবে সেটা হবে ইনার HTML। এখন চেঞ্জ হয়ে কী হবে, হবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যখন এই বাটনে ক্লিক করতেছি, তো তখন আমার এটা হ্যালো ওয়ার্ল্ডে চেঞ্জ হইতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, প্রবলেম হবে একটু বুঝতে, বাট এইখানে যেটা আমরা একটু করতে পারি, ফার্স্টে আমরা কি করছি একটু যদি আবার আমি বলি আপনাদেরকে, আমরা একটা H1 নিছি অ্যান্ড এটারে একটা আইডি দিছি, যাতে আমরা জাভাস্ক্রিপ্টে এটারে অ্যাক্সেস নিতে পারি। তো এখন জাভাস্ক্রিপ্টে তো আর আমরা সরাসরি কোনো কিছুতে আইডি নিয়ে কাজ করতে পারি না। তার মানে আমার কি করতে হবে, এই আইডিটারে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তো এই কাজটাই আমরা এখানে করছি, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডার নিছি, অর্থাৎ আইডিটা স্টোর করছি একটা H1 আন্ডারস্কোর ট্যাগের মধ্যে। তো এখন এই বাটনটাতে আমরা কি করি, ক্লিক করি বাটনে, নর্মালি আমরা বাটনে তো ক্লিকই করি। তো বাটনে ক্লিক করলে আমি একটা চেঞ্জ আনতে চাইতেছি, তার মানে এই ক্লিকটা একটা ইভেন্ট। এখন আমার জাভাস্ক্রিপ্টে বলতে হবে যে আমি এই ইভেন্টটা হইলে কি হবে। তো এইটাই আমি এখানে বলছি যে অন ক্লিক, মানে যখন ক্লিক হবে তখন এটা এই ব্র্যাকেটের মধ্যে যেই কোডটা থাকে এটারে মানে এই জায়গায় অ্যাপ্লাই করবে। তো এখন কি হবে অ্যাপ্লাই, H1 ডট ইনার HTML, মানে আমি কিছু একটা চেঞ্জ করতে চাইতেছি ইনার HTML এ। তো এই যে এই হ্যালো ওয়ার্ল্ডটা আছে, এইটারে আমি ইনার HTML এ সেট করতে চাইতেছি। এখন ইনার HTML কোনটা, ইনার HTML হচ্ছে হলো আমার এই যে এই দিস ইজ এ হেডিং বা ডকুমেন্ট যেটারে আমরা বলি। নর্মাল আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে আমাদের একটা এলিমেন্টের বা একটা H1 এর তিনটা পার্ট থাকে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে যেটা আমরা রাখি ডাটা বা ডকুমেন্ট। তো এখন এইখানে আমি বলতেছি যে H1 ডট ইনার HTML, ইনার HTML এ রিপ্লেস হবে, কি রিপ্লেস হবে, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমি যখন বাটনে ক্লিক করলাম, আমার হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এটা রিপ্লেস হয়ে গেল। বুঝতে পারছেন তো আপনারা? এখন বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো এইটাই হচ্ছে হলো আমার জাভাস্ক্রিপ্টের ইভেন্টের কাজ। তো সেইমভাবে আমরা অন রিলোড, মানে রিলোড যখন নেই, বা অন রিফ্রেশ যখন আমরা রিফ্রেশ দেই, এইরকম আমরা এক একটা ইভেন্ট ডিফাইন করা বিভিন্ন চেঞ্জ বা বিভিন্ন ফাংশন অ্যাপ্লাই করতে পারি আমার ওয়েব পেজের মধ্যে। আচ্ছা,
এইটাই হচ্ছে হলো আমাদের ইভেন্ট। এরপরে স্ট্রিং যেটা আমরা বললাম, এখন স্ট্রিংয়ের আবার অনেক মেথড আছে, তো আপনাদের এটা অ্যাডভান্স যদিও না, বাট অত কিছু আপনাদের দেখাইতে গেলে হচ্ছে হলো আপনাদের আবার ওয়ার্ডপ্রেসের টাইম কম হয়ে যাবে। তো আমি জাস্ট হচ্ছে টার্মসগুলোর সাথে আপনাদের পরিচিত দিয়ে যেতেছি। আপনারা যদি সময় পান বা নিজেরা যদি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে চান, তাহলে এইখান থেকে এই ডকুমেন্টেশনগুলো দেখলে বা একটু ইংরেজিতে যদি ভালো হন, তাহলে ডকুমেন্টেশনগুলো যদি পড়তে পারেন, এখানে খুব ভালো করে ডিসক্রাইব করা আছে। তো আমি এইগুলো দেখে দেখে আপনাদেরকে বুঝাইতেছি। স্ট্রিংয়ের আরও কিছু মেথড আছে, যেমন স্ট্রিং ছোট হাতের বড় হাতের করা, এরপরে কনক্যাটেনেশন করা। কনক্যাটেনেশন মানে হচ্ছে হলো আমরা নর্মালি যখন নাম্বার টাইপ ডাটা করি, তো আমরা 1 and 1 যদি যোগ করি, মানে 1 আর 1 যদি যোগ করি, তাহলে কি হয়, 2 হয়। এখন স্ট্রিং টাইপ ডাটা বলতে আমরা বুঝি যেগুলো হচ্ছে ABCDEFG মেইনলি, বাট এছাড়া হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমরা যেইটাই দিই ওইটাই স্ট্রিং হিসাবে কাউন্ট করে। এখন ABCDEFG রে তো আর আপনি যোগ করতে পারবেন না, কারণ A আর A+B যদি করেন তাহলে আপনার হবে হচ্ছে AB। তো ওই যে A+B মানে AB, এইটাই হচ্ছে হলো স্ট্রিং কনক্যাটেনেশন। আর যেটা নর্মালি আমরা ম্যাথমেটিক্যাল টার্মসে করি, মানে 1+1, তো ওটা নাম্বারের ক্ষেত্রে হয়। তো ওইগুলাই এইখানে হচ্ছে হলো একটু সাজায় সুন্দরভাবে বলা আছে। তারপরে স্ট্রিংয়ের কিছু টেক্সট লেন্থ, মানে আপনার একটা স্ট্রিংয়ের কতখানি লেন্থ, মানে স্ট্রিংয়ের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেটা এখানে কাউন্ট করতে পারে। তো এইটা কখন আমরা ইউজ করি, ধরেন আপনার একটা আছে যে না, পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যখন পাসওয়ার্ড দেন, অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন যেগুলোর সিকিউরিটি একটু স্ট্রং, ওইগুলোতে বলা থাকে যে আপনি 11টা নাম্বারের, মানে 8টা নাম্বারের 8টা ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড দিতে পারবেন না, বা 11টা ক্যারেক্টারের উপরে হচ্ছে হলো পাসওয়ার্ড পাঠাইতে পারবেন না। তো তখন কি হয়, তারা কি করে, তারা চেক করে যে আপনার ধরেন একটা ইনপুট ফিল্ড থাকে, তারা বলে যে যদি আপনার ইফ এলস কন্ডিশন ইউজ করে, এখানে বলে যে ইফ দিয়া ফার্স্টে হচ্ছে একটা ডিফাইন করে, তারপরে ওইভাবে হচ্ছে হলো কাজ করে। এখন ওইগুলো মুখে বললে আপনারা কিছুই বুঝবেন না, মাথার উপরে দেওয়া যাবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে হলো আমরা লেন্থটা ব্যবহার করি। তো এরকম আরও কিছু হচ্ছে হলো কিওয়ার্ড এখানে বলা আছে, যেমন আমরা ফর /b /b/f বি দিয়ে ব্যাক স্পেস দিই, ফর্ম ফিট দিই। তবে এগুলো হচ্ছে নর্মালি ইউজ করলে এখন আর যেই আমাদের মানে মডার্ন জাভাস্ক্রিপ্ট আছে বা ES6 আছে, এটাতে কাজ করে না। তো এইগুলো আমরা অ্যাভয়েড করি। বাট স্ট্রিংয়ের অনেকগুলো, এই যে এটা হচ্ছে হলো স্ট্রিং কনক্যাটেনেশন। এরপরে আমাদের হচ্ছে হলো এরকম নাম্বার টাইপের ডাটা আছে। তো ডেট ফরম্যাট, গেট ডেট মেথড। আচ্ছা, ম্যাথের মধ্যে হচ্ছে হলো আমাদের ম্যাথের কিছু আছে। let pi underscore is equal to math dot pi, এটা দিয়ে হচ্ছে আমরা পায়ের মান আনতে পারি। এখানে ধরেন যে আমি দেখলাম এখানে কি করব, console.log pi, এটার আউটপুট নেই, console আচ্ছা ভুল হয়েছে, হচ্ছে আমি এই জায়গায় ভ্যারিয়েবলের নাম ঠিকভাবে দিইনি। আচ্ছা, এই যে পায়ের মান আসছে। তো এইরকম আমাদের এখানে আরও কিছু মান আছে যেগুলো আমরা হচ্ছে হলো ইউজ করি বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মসে। হয়ে গেল যেমন স্কোয়ারের জন্য, তারপরে এটা হচ্ছে হলো লগারিদমের জন্য, আরও কি ম্যাথ লগ আছে, বেস টু
মানে বিভিন্ন লগের আছে, log 10 আছে, log base 2 আছে, এরকম ম্যাথগুলোর জন্য আমরা এই টার্মগুলো ইউজ করি। তো এইখানে আমরা যেই জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা যদি র্যান্ডম বুলিয়ান এগুলো তো নর্মালি বললামই, তো বুলিয়ান তো হচ্ছে হলো ইফ এলস, তো এইটা আমরা সহজে বুঝতে পারবো ইফ এলস কন্ডিশনের ক্ষেত্রে। আচ্ছা, ইফ এলস কন্ডিশন বা হচ্ছে ইফ কন্ডিশনাল প্রোগ্রামিং, এটারে বলা হয় হচ্ছে হলো কন্ডিশনাল প্রোগ্রামিং। মানে আপনি একটা কন্ডিশন সেট করবেন, তার উপরে হচ্ছে হলো আপনার একটা কোড ব্লক প্রিন্ট করবেন। যেমন এই জায়গায় আমরা যদি দেখি যে ধরেন আপনি চেক করবেন যে আপনি হচ্ছে ভোট দেওয়ার জন্য বা ইলেকশনে পার্টিসিপেট করার জন্য এলিজিবল কিনা। এর জন্য বাংলাদেশে বয়স হচ্ছে হলো 18 বছর, মানে 18 বছরের উপরে হলে আপনি হচ্ছে কি করবেন, ভোট দিতে পারবেন। তার মানে আমার একটা ভ্যারিয়েবল লাগবে যেটার মধ্যে হচ্ছে আমি ডাটা পাস করব। তো আমি দিলাম লেট এজ ইজ ইকুয়াল টু, আপাতত আমি নাল রাখি, পরে হচ্ছে আমি ডাটা অ্যাসাইন করব। তো এখন আপনার হচ্ছে হলো কন্ডিশন ইফ এলসের জন্য সিনট্যাক্স হচ্ছে হলো ইফ ইফ কন্ডিশন এরপরে হচ্ছে হলো এইটার মধ্যে কোড ব্লক, তারপরে যদি এটা যদি ট্রু না হয় তাহলে এই জায়গা থেকে এলস অ্যান্ড দেন এই ব্লকটা প্রিন্ট হয়। তো এইখানে আমি বলতেছি যে যদি আমার এজ যদি 18-এর চেয়ে বড় হয়, মানে ছোট হয়, তাহলে আমি বলতেছি যে অন 80, এখানে এজ ইজ লেস দেন 18, অর্থাৎ যদি 18-এর ছোট হয় তাহলে আমি হচ্ছে কনসোলে প্রিন্ট করব কনসোল ডট লগ যে স্ট্রিং লাগবে, তো ইউ আর নট এলিজিবল, ইউ আর নট ELE, আচ্ছা আমার বানান মনে নেই, একটু বানান করেন। ELIG, একজন কোন একজন, আচ্ছা যে কিছু একটা হয়েছে, যাই হোক আমি জানি কোনটা, এটা তো না, এটাই তো মনে হয় ওপেন লাইভ সার্ভার ইন্সপেক্ট কনসোল। আচ্ছা, তো আর যদি 18-র উপরে হয় তাহলে আমরা বলতেছি যে মানে এলস মানে কি 18-র নিচে না হলে কি হবে, 18-র উপরে হবে, তার মানে আমার কাছে আর কোনো অপশন নেই। তো তখন আমরা প্রিন্ট করব কনসোল ডট লগ, এরপরে ইউ আর এলিজিবল। এখন এই জায়গা থেকে আমি যদি এটা ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করা হচ্ছে হলো 15 দিই, তাহলে আমরা বলতেছি ইউ আর নট এলিজিবল। আবার যদি আমি ভ্যালু চেঞ্জ করে দিতেছি 17, তখন আমরা বলতেছি যে নট এলিজিবল। আমি যখন 25 দিতেছি তখন আমারে বলতেছে এলিজিবল। এখন এইখানে কি হইতেছে হচ্ছে যখন আমার এজ 18-র নিচে আছে তখন আমার এখানে আসতেছে যে প্রথমে চেক করতেছে যে এজ 18 থেকে, মানে এই যে ভ্যারিয়েবলটা আছে এর ভ্যালু 18 থেকে ছোট কিনা। যদি রেজাল্ট ট্রু আসে মানে তখন হচ্ছে এইখানে বলতেছে যে ইউ আর নট এলিজিবল। আর যখনই ফলস আসছে মানে আমার 25 আসছে, তার মানে 18-র চেয়ে বড়, এখন ফলস আসছে এখানে আউটপুট, তখন এটার এই কোড ব্লকটা প্রিন্ট করে নেয়, তখন এটা আসছে এলসের কাছে। এখন এইখানে যদি আমার কাছে আরও কোনো হচ্ছে থাকতো, অপশন থাকতো বা আরও কোনো কন্ডিশন থাকতো, তখন আমরা এখানে আরেকটা এলস ইফ ডিফাইন করতাম অ্যান্ড তার মধ্যে আমরা কন্ডিশন দিতাম যে যে আরেকটা কন্ডিশন থাকতো। আচ্ছা, এটা যদি আমরা এইভাবে করি যে আমরা একটু গ্রেড নির্ণয় করি যে আমরা A+ পাইছি না A পাইছি, সেটার জন্য যে নাম্বার আন্ডারস্কোর, তো এখন আপনার হচ্ছে হলো যে কোনো একটা নাম্বার আছে অ্যান্ড আমরা যদি বলি ইফ যে
নাম্বার এটা যদি হচ্ছে 18 মানে 80-র চেয়ে বড় অথবা সমান হয়। এখন এখানে আমার এই রিলেশনাল অপারেটর যেটা, এটার আমরা বলি রিলেশনাল অপারেটর। তো এখানে আমরা একটু দেখি 80, দেন এইখানে প্রিন্ট করবে কনসোল ডট লগ congratulations oh you got a plus, you get a plus। আচ্ছা এখানে আমার হচ্ছে হলো ভুল একটা লাগবে, কন্ট্রোল এক্স চলবি। হ্যাঁ, তো এইখানে আমার মানে অপারেটর দুইটা আছে, একটা হচ্ছে গ্রেটার দেন আর একটা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? আমি যদি এখানে একবারে বরাবর 80 বা 80 পাস করি, তখন দেখবেন যে এ আমারে কোনো কিছু দিতেছে না। আচ্ছা আমি একটা এলসও অ্যাড করি, এলস ইউ আচ্ছা log fail। তো এইখানে দেখেন এটা বলতেছে, জিজ্ঞেস করতেছিলাম আমরা যে 80-র থেকে বড় কিনা, তখন আমরা বলতেছিল কি ইউ ফেল। এখন কেন? কারণ এইখানে আমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা এরা আমাদের যে কন্ডিশন আমরা যতটুকু বলি ঠিক ততটুকুই আমার গ্র্যাব করে। তার মানে হচ্ছে আমার এইখানে আমি বলতেছি বড় কিনা, আমি কিন্তু জিজ্ঞেস করিনি সমান কিনা, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে বড় কিনা। এই যে গ্রেটার দেন এটার মানে হচ্ছে বড় কিনা। তো যেহেতু বড় না, কারণ 80 তো 80 সমান, বড় তো না, তো ফলস আসছে, তার মানে এলসের কাছে চলে আসছে অ্যান্ড এটা প্রিন্ট করছে। আর যদি আমাদের এইখানে আরেকটা কন্ডিশন আছে যেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এখন এইটা যখন আমরা ইউজ করি তার মানে হচ্ছে যে 80-র বড় অথবা সমান কিনা, তখন আমরা বলতেছি যে তুমি এ প্লাস পাইছো। তো তখন এইখানে 80 ইজ ইকুয়াল মানে বড় না হইলেও তো সমান তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমার ফার্স্ট কোড ব্লকে এটা হয়ে গেছে অ্যান্ড এটা প্রিন্ট করছে। তো কন্ডিশন যখন আপনারা তৈরি করবেন তখন এইভাবে একটু ভাববেন যে আসলে আমার কোন অপারেটরটা ব্যবহার করলে আমার এক্স্যাক্ট আউটপুটটা আমি যেটা চাইতেছি সেটা আসতে পারে বা আমার কোডে বাগ না আসে। এখন এ প্লাসের পরে হচ্ছে হলো এ, তো আমার আরেকটা কন্ডিশন লাগবে, তো আমার কাছে আরও একটা কন্ডিশন আছে, তখন আমার আসবে এলস ইফ অ্যান্ড এরপরে আসে আমার হচ্ছে হলো সিনট্যাক্স মানে কন্ডিশন। তখন আমি আবার বলতেছি যে নাম্বার ইজ ফার্স্টে হচ্ছে হলো গ্রেটার দেন অর ইকুয়াল কত 70 না এ রেঞ্জ কত 70 ধরলাম। আর এখন এইখানে আমার আরেকটা জিনিস আছে, কি জিনিস আছে? আমার নাম্বার যদি আমি 70-র উপরে রাখি তাহলে তো সবগুলাই 80-র ঘরে চলে যাবে, মানে এইখানে ইসে আসবে, তো তার মানে একটা ইরোর আসার সম্ভাবনা থাকে কোনো কারণে, যদি ধরেন একটা বাগ চলে আসে। তো তখন আমাদের কি করতে হবে, আমার আরও একটা কন্ডিশন এখানে অ্যাড করে দিব আমরা, অ্যান্ড এটা হচ্ছে হলো কন্ডিশনাল অ্যান্ড এরপরে বলতেছি আরেকটা কন্ডিশন হবে যে 80-র চেয়ে ছোট কিনা। তো আমার আরেকটা কন্ডিশন চেক করবে যে নাম্বার ইজ লেস দেন অর না ইকুয়াল না লেস দেন 80। তো এখন যখন হবে তখন এটা বলবে যে ইউ গেট এ। তো এই জায়গায় আরেকটা জিনিস আপনাদের দেখায়, ধরেন আপনি এটারে কোটেশন মার্ক দিতে চাইতেছেন। এখন নর্মালি আমরা যদি এখানে এটারে কোটেশন মার্ক দেই তাহলে কি হবে, এটা ইরোর আসে একটা। কেন ইরোর আসে? তখন আমাদের এই কোটেশন মার্ক কি করে, আমরা তো নর্মালি ইউজ করছি যে বাহিরের দুইটা কোটেশন মার্ক একসাথে আর ভিতরের এটা হচ্ছে হলো এরে কোটেশন করার জন্য। কিন্তু আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু লাইন বাই লাইন কোড প্রিন্ট করে, তার মানে এ পড়তে পড়তে এই জায়গায় যে একটা প্রিন্ট শেষ করে, এরপরে এ দেখে যে এটা বাহিরে আছে, আবার এইখান থেকে আরেকটা কোটেশন মার্ক শুরু হয়েছে, তো যার কারণে এই ইরোরটা আসে।
তো এই টাইপের যেই প্রবলেমগুলো, এই ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের যখন আপনি বাহিরে সিঙ্গেল কোট ব্যবহার করবেন তখন আপনি ভিতরে ডাবল কোট ব্যবহার করবেন, অথবা আপনি যদি বাহিরে ডাবল কোট ইউজ করেন, মানে মেইন যেই কোটেশন মার্কটা এটা যদি ডাবল কোট ইউজ করেন তাহলে ভিতরেরটা সিঙ্গেল মার্ক ইউজ করবেন। বুঝতে পারছেন? তো এখন যদি আমি আমার এই জায়গায় 80-র জায়গায় 75 আনি, 75, তখন আমার বলতেছে যে ইউ গট এ। তো এরপরে আমি চাইলে এখন এইখানে এটা হচ্ছে হলো একটা নেস্টেড ইফ। এটা আপনারা যে নর্মালি আমরা দেখতেছি যে দুইটা নাম্বার আছে, দুইটা পাস হয়েছে অ্যান্ড প্রিন্ট হয়েছে, বাট এইটার এইখানে অনেকটা এই চলতেছে। কীরকম, আমরা যদি এটার একটু ব্লগ, আচ্ছা এই পর্যন্ত কমেন্ট করি। আচ্ছা এই জায়গায় আমরা হচ্ছে হলো আমাদের এলস ইফ আরেকটা নেই, এলস ইফ তো এইখানে আমার ফার্স্ট কন্ডিশন যেটা ছিল যে নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 70। তো এইখানে এইটা যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করবে কি যে ইউ গেট, আচ্ছা সরি এখানে এটা যদি প্রিন্ট করে, এখন দেখ আবার আমার আরেকটা সেকেন্ড যে কন্ডিশনটা আছে যে 80-র উপরে, মানে এটা যদি পাস করে তাহলে আমার চেক করতে হবে যে এ 80-র চেয়ে বড় কিনা, মানে 80-র উপরে যায় কিনা। তখন আমার এখানে আরেকটা ইফ কন্ডিশন আনতে হবে। তো আনার পরে সরি এই ইফ কন্ডিশন আবার চেক করবে যে নাম্বার ইজ লেস দেন 80, দেন এর মধ্যে আমরা লিখব যে হ্যাঁ ঠিক আছে console.log you got a, Ctrl+C Ctrl+V। তো এখন যদি এটা যদি ফলস না হয়, মানে এটা যদি ট্রু না হয়, তখন এটা আসবে else টাইপ, আমরা একটা এরর বসাই দিলাম console.log। আমরা বললাম যে এরর, কারণ নর্মালি যদি 80-র চেয়ে বড় হয় তখন তো আমার ফার্স্ট কন্ডিশনে এটা ম্যাচ হয়ে যাবে, তো সেকেন্ড কন্ডিশনে আসবে না, কারণ 80 থেকে বড় হলে এখানে প্রথমে এ প্লাস প্রিন্ট করে দিবে, সেকেন্ড কন্ডিশন প্রিন্ট হবে না। বাট কখনো যদি আপনার এইরকম কন্ডিশন আসে যে আপনার দুইটা কন্ডিশন, তো এইভাবে আপনারা শর্টকাটে লিখবেন, বাট ভিতরের সিনটেক্সটা যে এইরকম হয় এটা আপনাদের বোঝানোর জন্য আমি করে দেখাইছি। বাট এইটা আমরা এখন আর প্র্যাকটিস করি না, এখন আমরা এক লাইনে এইভাবে হচ্ছে হলো মডার্ন জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবে কোড লিখি। বাট এইটা হচ্ছে হলো আমার পুরা কোডটার একটা আর কি এক্সাম্পল বা আউটপুট, মানে এক্সপ্যান্ডেড কোডটা বেসিক্যালি আমরা এইভাবেই লিখি। এখন যে নর্মাল আমরা বর্তমানে যে জাভাস্ক্রিপ্টগুলো টাইপ করি এইভাবে আমরা এক লাইনে টাইপ করি, কিন্তু আগে আমরা এইভাবে বড় বড় লিখতাম, কারণ তখন আমাদের এই কন্ডিশনাল অ্যান্ড আর আরেকটা হচ্ছে কন্ডিশনাল অর। তো কন্ডিশনাল অর কি করে আমার কন্ডিশনাল অর হচ্ছে হলো শিফট দিয়া, হ্যাঁ এই দুইটা কন্ডিশনাল অর কাজ করে কি যে এই দুইটা মানে আমার তখন চেক করবে যে এই দুইটার থেকে যে কোনো একটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমার এই কোড ব্লকটা প্রিন্ট করবে। মানে আমার এন্ড দিলে দুইটা কন্ডিশনই ট্রু হওয়া লাগে, আর যদি অর দিই তাহলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই আমার এই কোড ব্লকটা প্রিন্ট করে, আমার আর নেক্সট কোড ব্লকে এটা যায় না। তো পার্থক্য এইটুকুই, বাট এটার ইউজ কেস অনেক ওয়াইড। যখন আপনারা হচ্ছে হলো আরও অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট যদি করেন কেউ, তখন দেখবেন যে এই কন্ডিশনাল অর আর কন্ডিশনাল অ্যান্ড দিয়েই হচ্ছে হলো আমাদের প্রোগ্রামিং কোডগুলা বা হচ্ছে এফএলস কন্ডিশনগুলো লেখা হয়। তো এই হচ্ছে হলো আমাদের জাভাস্ক্রিপ্টের মোটামুটি ইম্পর্টেন্ট অনেকগুলা টপিক।
আহ, এখন আপনাদের কারো যদি কোনো প্রবলেম বা কোনো জায়গা দিয়ে বুঝেন নাই এমন থাকে, বা যদি আবার বুঝাই দিতে হয়, তাহলে প্রশ্ন করেন, আমি আবার বুঝাই দিই। সবাই বুঝতে পারছেন? ওকে। কেউ যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করেন। আপনি বুঝতে পারছেন? হুম। আচ্ছা, তো তাহলে